এমনিতেই মানুষের এত কষ্ট হচ্ছে, তার কারণ এতটাই গরম, তাপমাত্রা এমন সীমা ছাড়িয়েছে যে এত গরমের মধ্যে আমার মা বোনেরা এত কষ্ট করে এখানে বসে আছে, আমার ভাই বোনেরা এসছে, কিন্তু আমরা কি করবো বলুন? এত গরমে আমরা তো নির্বাচন করতে চাই না, কিন্তু আমাদের মানতে হয়। নির্বাচন কমিশন যখন নির্বাচন কমিশনের দিন ধারণ করে, আজকে তো 15ই মে, ধরুন 15 এপ্রিল, পয়লা বৈশাখ, আগামী 1 মাস ধরে নির্বাচন হবে। এই গরমটা বুঝতে পারছেন? আগামী 1 মাস পরে এই গরমটা কোন মাত্রায় যাবে? একদিকে ঝড় জল, বৃষ্টি, বিদ্যুতের চমক, অন্যদিকে নির্বাচন, অন্যদিকে আপনাদের আবার রমজান মাস পড়বে। অনেক কষ্ট করেই করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা এসছেন, আমরা আপনাদের সকলকে আমাদের প্রণাম ও সালাম জানাচ্ছি। শুভেন্দু আপনাদের কাছে বলেছেন, অপূর্ব আপনাদের কাছে বলেছেন, মুর্শিদাবাদ জেলায় আমরা অনেক কাজ করে দিয়েছি, এমনকি যে আলিগড়ের নামে যে ইউনিভার্সিটি হচ্ছে এখানে, তার জমিটাও অধিগ্রহণ আমাদের সরকার করে দিয়েছে। পড়েছিল, হচ্ছিল না। আমরা এখানে নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি করছি মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় নতুন মেডিকেল কলেজ, 21টা কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 3টে মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, জলঙ্গি, সাগরদিঘি, জঙ্গিপুর, বহরমপুরে মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে, প্রায় 21টা এসএনএসইউ বাচ্চাদের সেন্টার হয়েছে, মায়েদের সেন্টার হয়েছে, অনেক কিছু হয়েছে। মতিঝিল পার্ক থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আমাদের তৃণমূল পার্টির বয়স 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। এবারে আমাদের 21 বছর চলছে। এই 21 বছরের মধ্যে মুর্শিদাবাদের মানুষ, জঙ্গিপুরের মানুষ, বহরমপুরের মানুষ, পুরো জেলার মানুষ, আমরা মাত্র 4টে এমএলএ পেয়েছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ হয়েছে, কিন্তু আমরা কখনো এমপি পাইনি। এবং কংগ্রেস যারা করতেন সেই এমএলএরা আমাদের সাথে চলে এসছে। এবং শুভেন্দু তার সাধ্যমতো চেষ্টা করে, শুভেন্দু, সুব্রত সাহা, সকলে মিলে তারা এই মুর্শিদাবাদটাকে আবার একটু একটু করে গড়ে নিয়ে এসছে অনেকদিন ধরে। ও ঠিকই বলছিল। আমি এক সময় মুর্শিদাবাদে খুব আসতাম। যখন কাটকা মসজিদের ঘটনা ঘটে আমি এসেছিলাম। হরিহরপুরে গুলি চলেছিল, নিয়ামতের ওখানে নিয়ামত তখন মেনেছিল না, তখন আমি এসেছিলাম। মনে রাখবেন, ভগবান গোলায় বন্যা হয়েছিল, আমি এসেছিলাম। লালগোলায় এসেছিলাম। নদী বাস পড়ে গিয়েছিল গঙ্গার জলে, এসেছিলাম। তারপরেও কিছুদিন আগে আর একটা বাস এখানে পড়ে যায়, সেটা নিয়েও আমি, শুভেন্দু, আমরা সকলেই এসেছিলাম। করিমগঞ্জের একটা বাস পড়ে যায়। সব ব্যাপারে আমরা এসেছি। আমরা জেলায় জেলায় প্রতি বছর অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে আসি। কিন্তু এবার আমি বলতে এসেছি, 42-এ 42 যদি চাই, তাহলে মনে রাখবেন বহরমপুরটাও চাই। 42-এ 42 যদি চাই, তাহলে জঙ্গিপুরটাও চাই। 42-এ 42 যদি চাই, তাহলে মুর্শিদাবাদটাও চাই। বহরমপুরের কি বড় নেতা সব জানা আছে আমার, আমি সব জানি, আমাকে বেশি খাটিয়ে লাভ নেই। শুনুন, বহরমপুরে কদিন থাকেন, থাকে কোথায় বলা উচিত নয়, পারিবারিক ব্যাপার বলি না। অনেক বড় বড় কথা বলে বেড়ান অন্যদের সম্বন্ধে। একবার নিজেকে আয়নার দিকে তাকাতে বলুন। এমনকি আমি শুনছিলাম ওর স্ত্রী যিনি মারা গিয়েছেন, তার ভাই মনিজিৎ আমায় বলছিল, শুভেন্দু বলছিল যে অ্যাফিডেভিট দিয়েছে ইলেকশনে, আগে যে একটা বউ ছিল তিনি যে মারা গেছেন সেটা পর্যন্ত উল্লেখ করেনি। এই তো এদের অবস্থা। আমি জোড়া মার্ডার থেকে শুরু করে সব ঘটনা জানি।
আমাকে আমার প্যান্ডোরা বক্স প্লিজ খুলতে বলবেন না। আমি জানি না এরকম কোনো কিছু নেই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ আমার একেবারে মুখোর মধ্যে আছে। এরা থাকে কোথায়? কলকাতায়। জিজ্ঞেস করুন তো কোথায় থাকে? মুখ খোলার প্রয়োজন নেই আশা করি। সকালবেলায় করে বিজেপি, দুপুরবেলায় করে কংগ্রেস, আর সন্ধ্যাবেলায় করে সিপিএম। প্রতিদিন বিজেপি নেতাদের সাথে, প্রতিদিন আরএসএস এর নেতাদের সাথে। আপনারা জানেন বাংলায় আরএসএস দুটো জায়গায় বিজেপি কংগ্রেসের হয়ে কাজ করছে। কোথায় কোথায়? জঙ্গিপুরে প্রণব মুখার্জি গিয়েছিল আরএসএস এর অফিসে, জঙ্গিপুরে। আর হচ্ছে বহরমপুরে অধীর চৌধুরী হয়ে কাজ করছে আরএসএস। এটা জেনে রাখুন, এটা সত্যি কথা, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। এত ভাগাভাগি রাজনীতি, বাম আর রাম, আর মাঝে ঢুকেছে শ্যাম। বাম আর রাম, দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে অধীর রাজ। দুই পাশে, এক পাশে বাম আর এক পাশে রাম, আর মধ্যেখানে শ্যামবাবু জগাই মাগাই গজাই। সকালবেলায় কংগ্রেস, দুপুরবেলায় সিপিএম, সন্ধ্যেবেলায় বিজেপি। খুব মজায় আছে। শুধু বলে এই তৃণমূল কংগ্রেসকে অ্যারেস্ট করুন, ওই এসপি বদলান, ওই ডিএম বদলান, ওকে কেস দিন, ওকে তাই কেস দিন। তোমার বিরুদ্ধে কত কেস আছে বাবু? খুলবো? কত কেস আছে? আমরা ভদ্র বলে কিছু করি না। তুমি যে জঘন্য রাজনীতি করো, মানুষের উপরে যে কত অত্যাচার করেছো, কত মানুষের অত্যাচারিত হয়েছে এই বহরমপুরে, কেউ মুখ ফুটে কথা বলতে পারে না। একদিন কিন্তু তারা বলবে, একদিন বলবে, একদিন বলবে। আমি বিশ্বাস করি অনেক মাকে দেখে পাগল হয়ে গেছে। এত বড় তোমার ক্ষমতা, এতই যদি ক্ষমতা থাকে তাহলে সিপিএম কেন করো? সিপিএম এর সাথে জোট চাই। এই জন্য তো কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলাম আমরা কংগ্রেস করতাম। আপনারা জানেন আমরা কেন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলাম? এরা সিপিএম এর সাথে আতাত করতো। আজকে এটা প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়েছে কি হয়নি? আমরা কেন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলাম সেদিন? যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম, সিপিএম কে বাংলা থেকে সরানো যেত না, কংগ্রেস কোনোদিন সরাতো না। এটা মাথায় রাখবেন। মানতে পারিনি আমরা যে এইভাবে সকালে কংগ্রেস আর রাতে সিপিএম, আর আমাদের কর্মীরা মারা যাচ্ছে, আর তাদের রক্ত দিয়ে রাজনীতি মানতে পারিনি। এবং মানতে পারিনি বলেই আমরা ছেড়ে দিয়েছিলাম। আর আজকে আমরা গর্বিত, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ও তিরঙ্গা ঝান্ডা বরঞ্চ আরো সমৃদ্ধ। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আরেকজন তার প্রাণ, ভাই এবং বোন। এটা তৃণমূল কংগ্রেসের অনেক সদিচ্ছার চিহ্ন, মনে রাখবেন। এই নির্বাচনে বিজেপি হারবে, জেনে রাখুন। আপনার একটা ভোটটাই অনেক গুরুত্বপূর্ণ। নোটবন্দি দেখেছেন, মোদীবাবুর আমলে সন্ত্রাস কমেছে? কমেনি, 260% বেড়েছে। এটা মাথায় রাখবেন। আজকে রাজনীতি করছে সেনাদের নিয়ে। আমরা সেনাদের নিয়ে রাজনীতি করি না। আমরা সেনাদের স্যালুট করি, সম্মান করি, যারা দেশের সম্পদ। বলে বেড়াচ্ছে মোদীবাবু মোদী সেনা, কত সাহস! জিজ্ঞেস করুন কেন পুলওয়ামাতে ঘটনা ঘটেছিল? আপনি একটা অল পলিটিক্যাল পার্টি মিটিং করেছিলেন মোদীবাবু। বারবার করে আমরা বলেছিলাম যে আমাদের জানার তথ্যটা গভর্নমেন্টের কাছে খবর ছিল। তা সত্ত্বেও কেন আপনারা বাঁচাননি সেই জওয়ানদের পরিবার? যদি আপনাদের কাছে জানতে চায়, রাজনীতি, ভোটের সময় রাজনীতি, হিন্দুস্তান আর পাকিস্তান, আর ভোট যে মিলে যাবে তখন হবে মোদিস্তান। এই রাজনীতি চলতে পারে না, মাথায় রাখবেন ভালো করে। দেশটা সবার জন্য। ফ্যাসিবাদী কায়দায়, হিটলারি কায়দায় দেশ চালাচ্ছেন মোদীবাবু। যখন যা ইচ্ছে তাই করছে। কখনো বলছে এনআরসি করে দেবো, সবাইকে তাড়িয়ে দেবো। কোন পার্টি সেদিন প্রতিবাদ করেনি। আসামে এনআরসি যখন হলো 20 লক্ষ
আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, তাদের আসামে ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে মারধর করেছে, তাও আমরা ছেড়ে দিইনি, আমরা লড়াই করছি। প্রতিদিন এখানে আসছে আর মিটিং করছে, বলে যাচ্ছে এনআরসি করবো, সবকে তাড়াবো। আমি বলি এনআরসি কথা মুখে আনবে না, বাংলায় এনআরসি তুমি কেন এন করতে পারবে না, তো আরসিটা করতে হবে। এত বড় তোমার ক্ষমতা, সবাইকে তাড়িয়ে দেবে, তুমি একা থাকবে। লাট সাহেব জমিদার, ফিউডাল ল্যান্ডলর্ড, মানুষের কোনো দাম নেই। আর কি বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব দেবে। কিসের নাগরিক? আমরা তো অলরেডি নাগরিক। আপনার নাগরিক বা বোনেরা ভোটার কার্ড আছে তো, ছেলে মেয়েদের স্কুলে যায় তো, ব্যাংকের কার্ড আছে তো, কারো কিষাণ ক্রেডিট কার্ড আছে তো, কারোর কাছে কোনো না কোনো ডকুমেন্ট আছে তো। আমরা তো ইতিমধ্যেই নাগরিক। নাগরিক অধিকার জানেন কি করবে? আমি বিলটা পড়েছি, অনেক পড়েননি আপনারা, ভালো করে জেনে রাখুন। এনআরসি নিয়ে কংগ্রেসও প্রতিবাদ করেনি সেদিন, যেদিন আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা একা প্রতিবাদ করেছিলাম, কংগ্রেস এনআরসিকে সমর্থন করেছিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে লোকসভায় আমাদের এমপিরা চিৎকার করেছে, কংগ্রেস সেদিন আমাদের পাশে দাঁড়িয়ে সাপোর্ট দেয়নি। রাজ্যসভায় পাস করতে পারবে না বলে আপাতত পেন্ডিং আছে, কিন্তু বিজেপি ম্যানিফেস্টোয় বলা হয়েছে আবার ওই নাগরিকত্ব বিল নিয়ে আসবে। নাগরিকত্ব বিলের নাম মানে কি? আমি পড়েছি ধারাটা, বলছে 5 বছরের জন্য প্রথমে আপনাকে বিদেশি বানিয়ে দেবে। আমি স্বদেশী আছি, আমাকে বিদেশি বানিয়ে দেবে, তারপরে ইচ্ছা হলে অধিকার দেবে, না হলে না দেবে। আমি কেন দেব? আমি তো অলরেডি নাগরিক আছি, তাহলে আমি তোমার দয়ায় আমি বিদেশি কেন হবো? মনে রাখবেন, বহু চালাকি করে সব চালাচ্ছে যাতে লোকে বুঝতে না পারে, আর ভেতর থেকে লোক করে নেয়। আমাদের পার্টি খুব স্ট্রং, আর আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি। ওরা যা করে আমরা লাইন টু লাইন বের করি, এবং করি বলেই আমরা জানতে পারি। অন্য পার্টি এত দেখে না দয়া করে, আমরা যেটা জানতে পারি অন্য পার্টি এতটা করতে পারে না। এই 5 বছর মোদীবাবুর বিরোধিতা করেছে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, প্রতিদিন পার্লামেন্টে আপনারা দেখেছেন। প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে, গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে, কৃষক হত্যা থেকে শুরু করে, চাকরির ব্যাপার থেকে শুরু করে আমাদের পার্টি করেছে। আপনারা জেনে রাখুন, 1 বছরে মোদীবাবুরা বলে নোটবন্দি করার ফলে 2 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে। আমাদের বাংলায় আমরা 40% বেকারি কমিয়ে দিয়েছি, আর সারা ভারতবর্ষে বলেছিল 5 বছরে 10 কোটি বেকার যুবকের চাকরি দেবে, একটাও দিয়েছে? 15 লাখ টাকা করে বলেছিল সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবে, বিদেশ থেকে কালো ধন ফেরত নিয়ে এসে। কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? 15 লাখ টাকা ফেরত, 15 লাখ টাকা ফেরত কাউকে দিয়েছে? 15 লাখ টাকা অ্যাকাউন্টে দিয়েছে? জমা পড়েছে? জমা পড়েনি। টোটালটাই মিথ্যে কথা, বাদন হারা সৃষ্টি ছাড়া একটা উন্মাদ আচরণ আমাদের কারো কারো রাজনৈতিক নেতাদের, একেবারে বিবেকমূলক, হিংসামূলক, উত্তেজনামূলক, সন্ত্রাসমূলক চিন্তাধারায় দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চলছে। এরপর যদি মোদীবাবু আসে, ব্যাংকের থেকে টাকা আপনি তুলতে পারবেন কিনা সন্দেহ আছে, ভারতবর্ষের ভোট দিতে পারবেন কিনা সন্দেহ আছে। আর নির্বাচন হবে না, সব ডিক্টেটরশিপ করে নেবে। এমনিতে এখন দেখুন মিডিয়া কিনে নিয়েছে, ভয়ে মিডিয়া কিছু বলে না, মোদীবাবুর গতি ভয়। অনেক ইনস্টিটিউশন আছে যারা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, ভয়ে একটা কথা বলতে পারে না, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভয়ে মুখ খুলতে পারে না, আরে রাজনৈতিক নেতারাও ভয় পারে না। আমি একা করে বেড়াই, তার কারণ আমি জানি ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। তুমি আমার ক্যাচ করা করো, তুমি যা ইচ্ছে করে যাও, যতক্ষণ বেঁচে থাকবো তোমাদের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবো। তাতে যদি জীবন চলে যায় জীবন যাবে, কিন্তু আমি তোমাদের ছেড়ে কথা বলবো না। এটাই আমার বাংলার মাটি। এ মাটি আমার মাই শিক্ষা দিয়েছে, আম্মাই শিক্ষা দিয়েছে, মাদারাই শিক্ষা
করি, স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম বিশ্বাস করি, ভারত সেবাশ্রম সংঘের বিশ্বাস করি, গঙ্গাসাগর আশ্রমের বিশ্বাস করি, ইস্কন মন্দিরের হিন্দু দেবতা বিশ্বাস করি, অনুকূল ঠাকুর বিশ্বাস করি, লোকনাথ ঠাকুর বিশ্বাস করি, দক্ষিণেশ্বর বিশ্বাস করি, তারাপীঠ বিশ্বাস করি, আমার মা তারা, বক্রেশ্বর, নদাটেশ্বরী থেকে শুরু করে যেমন বিশ্বাস করি। কিন্তু মোদীবাবু, আপনারা যে হিন্দু ধর্মের আমদানি করেছেন সেটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয়। আপনারা যে নতুন হিন্দু ধর্মের আমদানি করেছেন মানুষ মারার, মানুষ ভাগ করার, আমি এই হিন্দু ধর্ম নিয়ে জন্মাইনি, এটা আমার ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম উদার, সবাইকে নিয়ে চলার। রামকৃষ্ণ পরমহংসদেব দেখে আসুন বেলুড় মঠে, বেলুড় মঠে একটা দরগা। স্বামী বিবেকানন্দ তো মুসলমানের ঘরে তামাক খেয়েছিলেন, যে জাত যাই কিনা দেখে আয়। জাত গিয়েছিল তো আমি কাকে মানবো? মা দুর্গাকে মানবো, মা কালীকে মানবো, মা শীতলাকে মানবো, রক্ষাকারীকে মানবো, চামুন্ডাকারীকে মানবো, ছিন্নমস্তাকে মানবো, সিদ্ধেশ্বরীকে মানবো, বগলামুখী মানবকে মানবো, সন্তোষী মাতাকে মানবো, না মোদীবাবু তোমার শিখিয়ে দেওয়া ধর্মকে মানবো? কোনটা মানবো আমাদের বলে দিতে হবে। কিসের ধর্ম তোমার? এই দেশের রাষ্ট্রপতিও হিন্দু, প্রধানমন্ত্রীও হিন্দু, সব ইম্পর্টেন্ট পজিশনে যারা আছে তারাও হিন্দু। তো হিন্দু ধর্ম বিপন্ন হওয়ার পর থেকে তুমি শেখার পর হচ্ছে ভাগাভাগি করে দিতে হবে। তাই এই যে মানুষগুলো আমার দেশে আছে এরা মানুষ নয়। আমার বাংলায় 30% মুসলমান ভাই বোন আছে, তারা মানুষ না, তারা থাকবে না, তাদের এনআরসি করে ভাগ দিতে হবে। কোথাও যদি মনে করেন রাজস্থানে গেলেন বাঙালি কম আছে, রাজস্থান বেশি আছে, তাই বলে বাঙালিগুলোকে মেরে বাদ দিয়ে দিতে হবে? এটাকে সহ্য করা যায়? এটা সহ্য করা যাবে না। মনে রাখবেন, আমরা শিখেছি সর্বধর্ম সমন্বয়। আমি কালকেও, আমি পয়লা বৈশাখে মায়ের পুজো করি প্রতি বছর। আমি মা কালীকে পুজো করতে গেলাম, আমায় জিজ্ঞেস করলো তোমার গোত্র কি? আমি বললাম আমার গোত্র মা মাটি মানুষ। তার কারণ আমি আমাকে নিয়ে ভাবি না, আমি মা মাটি মানুষকে নিয়ে ভাবি, এবং মা মাটি মানুষকে সবার মঙ্গল হলে তবেই আমার মঙ্গল হয়। আমরা পুজো করে বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার আমি রোজার সময় যাই, আমি ইফতারে যাই, আমার ভালো লাগে, আমি ঈদের প্রেয়ারে যাই, আমি বক্তৃতা দিই, এবং সেখানে গিয়ে আমি গর্বের সাথে আল্লাহর কাছে দোয়া চাই, চেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই আমার সম্পদ। হ্যাঁ বন্ধু, আমি বড়দিনে যাই, আমি চার্চে গিয়ে বলি গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। হ্যাঁ বন্ধু, আমি গুরুদ্বারাতেও যাই, গিয়ে বলি বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতেহ। এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের বাংলা, এটাই আমাদের দেশ। তোমরা দুটো সাইনবোর্ড এসে শিখিয়ে দেবে, 2 সাইনবোর্ড, একটা মোদীবাবু আর একটা তার বন্ধু অমিত শাহ। সরি, আই উইথড্র দ্যাট। কেউ রোগামোটা হতেই পারে, কোনো ব্যাপার না। বড় বড় চোখ করে সব গালাগালি দেয় না, সেই জন্য কখনো কখনো মনে হয় 2 বন্ধু 2 সাইনবোর্ড। বাপরে, এমন করে ধমকানি দিচ্ছে মনে হচ্ছে রক্ত চক্ষু বেরিয়ে আসছে, তাকালেই মনে হয় দাঙ্গা করতে আসছে। আর সারাক্ষণ এমন কথা বলছে, কোনো কন্ট্রোল নেই, যা ইচ্ছে করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে পর্যন্ত সম্মান দিতে জানে না এরা। ভারতবর্ষ যে একটা বড় দেশ, ভারতবর্ষের সংস্কৃতি যে আমাদের ঐতিহ্য, সেগুলো সব ভুলে গেছে, যা ইচ্ছে করে যাচ্ছে। তাই জন্য কি চাই? নোটবন্দি সমর্থন করেন কি মা বলেন আমার? নোটবন্দিতে সব টাকা চলে গেছিল, সমর্থন করেন? কৃষক বন্ধুরা, আমরা কিন্তু 5,000 টাকা করে কৃষক বন্ধু দিচ্ছি। আমরা আপনার শস্য বীমার সমস্ত খাজনা মুকুব করে শস্য বীমার টাকা দিচ্ছি, আপনাকে দিতে হচ্ছে না। আপনাদের জমি খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, কৃষি জমি নিউট্রিশন ফিস মুকুব করে দেওয়া হয়েছে। কৃষক পরিবার মারা গেলে কৃষক পরিবারে 2 লক্ষ টাকা করে পাবে, তার স্কিমও করে দেওয়া হয়েছে।
ওই টাকা থেকে করতে পারবে। এটা হচ্ছে মেয়েদের আমরা এম্পাওয়ারমেন্ট করলাম। বুঝতে পারলেন? মেয়েরা অ্যাপ্লিকেশন ঠিক মতো করবেন, মেয়েদের নামেই কার্ডটা দেওয়া হবে। বাড়ির যিনি মহিলা গার্জিয়ান তার নামে কার্ডটা দেওয়া হবে, এবং তিনি তার বাবা মার চিকিৎসাও যদি বাবা মা বেঁচে থাকে সেটাও তিনি করতে পারবেন। এগুলো আমাদের সরকার করেছে। কন্যাশ্রী থেকে রূপশ্রী, সংখ্যালঘুদের স্কলারশিপ কত দিয়েছে জানেন? 2 কোটির ওপর। শিক্ষাশ্রী দলিত শ্রেণী কত দেওয়া হয়েছে। এমনকি ছাত্রছাত্রী জেনারেল ভাই বোনেরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছে। আজকে মেয়েরা গরিব মেয়ে বিয়ে না হলে 25,000 টাকা গভর্নমেন্ট দেয়। কন্যাশ্রীতে 25,000 টাকা পায় যখন 18 বছর বয়স হয়। বিশ্ববিদ্যালয় পর্যন্ত কন্যাশ্রী মেয়েরা পড়াশোনা করছে। সবুজ সাথী 1 কোটি সাইকেল দিয়েছে বিনা পয়সায়। 700 গ্রাম মুর্শিদাবাদে 2 লক্ষ টাকা করে পেয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে। কত কাজ করে দেওয়া হয়েছে। বড়পুর স্টেডিয়ামটাও তো 2 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা করা হয়েছে। আগামী দিন আরো করতে চাই, কিন্তু 2-1টা কথা আপনাদের আমি জিজ্ঞেস করবো। আপনারা কি বিশ্বাস করেন 5 বছর যে বিজেপি দেশটাকে জ্বালিয়ে খেয়েছে, এই বিজেপি আবার আসুক? আপনারা কি চান? যদি না চান জোরে বলুন না। এখানে বিজেপির বন্ধু কংগ্রেসকে কি ভোট দিতে চান? ভোট দিয়ে ভোটটা ভাগ করবেন না দয়া করে। মনে রাখবেন, কংগ্রেস এবার বহরমপুরে জিতবে না, জলামুড়িতেও জিতবে, জঙ্গিপুরেও জিতবে না, মুর্শিদাবাদেও জিতবে না, মালদাতেও জিতবে না, দিনাজপুরেও জিতবে না, জলপাইগুড়িতেও জিতবে না, একটা সিটও পাবে না। সিপিএও একটা সিটও পাবে না। আর বিজেপি যাতে একটা সিটও না পায় সেই জন্য ভোটটা তৃণমূলকে দিতে বলছি, যাতে 42-এ 42 হয়। चौकीदार क्या है? अरे जोर से बोलिए, अरे जोर से बोलिए। चौकीदार क्या है? माँ बोलेगा जोर बोलून, चौकीदार क्या है? अरे माँ बोलेगा बड़ा खूब बड़ो, माँ बोलेगा चिৎকার না করলে কি হয় কিছু? ছেলে মেয়েরা রাগারাগি করলে কিরকম জোরে চিৎকার করে। चौकीदार क्या है? माँ बोलेगा चौकीदार क्या है? 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 एबार আমি বলবো চৌকিদার ঝুটা है। चौकीदार क्या है? 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 এবার আমি বলবো লুঠেরা है। সব লুটে নিয়েছে। चौकीदार क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? যে মানুষটা 5 বছর ধরে দেশকে লুটে নিয়েছে আর ভয় দেখিয়ে কেউ প্রতিবাদ করলেই নয় সিবিআই পাঠিয়ে দিচ্ছে, নয় ইডি পাঠিয়ে দিচ্ছে। এই অধীনকে জিজ্ঞেস করুন, একবারও সিবিআই এসছে আসেনি। আন্ডারস্ট্যান্ডিং করে চলে তো। শুধু তৃণমূলকে দরকার, তার কারণ সিপিএমকে ছবে না, কংগ্রেসকে ছবে না, তৃণমূল ওদের শত্রু। কিন্তু আমরা বলি জেনে রাখুন, তৃণমূল এমনই একটা শক্তিশালী পার্টি। যখন পার্টিটা প্রথম জন্ম নিয়েছিল তখন ভয় লাগতো ছাগল বা গরু এসে গাছটা খেয়ে না নেয়। এখন গাছটা বড় বৃক্ষ হয়ে গেছে, এখন আর পাহারা দিতে হয় না, এটাই মানুষকে পাহারা দিতে হয়। এটা তৃণমূল কংগ্রেস মনে রাখবে। এই শক্তিশালী দলটাকে যতই চেষ্টা করো, আজকে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার পার্টি নয়, এটা ন্যাশনাল পার্টি, মাথায় রাখবে। আর ন্যাশনাল পার্টি বলেই দেশের একতা রক্ষা করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেনে না, ভাই ভাই সবাইকে একসাথে কাজ করতে হবে। তাই তো বলি বদলে দিন, বদলে দিন, মোদী বাবুকে বদলে দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপি সরকার ফেলে দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপিকে হারিয়ে দিন, বদলে দিন, বদলে দিন, দেশের একতা ফিরিয়ে দিন, বদলে দিন, বদলে দিন, ছাত্র ছাত্রীদের চাকরি দিন, বদলে দিন, বদলে দিন, মা বোনদের সম্মান দিন, উল্টে দিন, পাল্টে দিন। যারা দেশ বিভাগ করে তাদের পাল্টে দিন, তাদের একটি ভোট দেবেন না। ভোট দিতে গিয়ে মনে রাখবেন, আপনার একটা ভোট ভালো করে গেঁথে দিয়ে আসবে। যার নোটবন্দি করবে এই নাও দাও দিলাম। একটা করে ভোট দেবে বলে আর সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে, দাও দিলাম। একটা করে ভোট দেবেন, দিয়ে বলবেন যাও আর দ্রব্যমূল্য বৃদ্ধি করবে, দিলাম যাও। একটা করে ভোট দেবেন আর বলবেন ভারতবর্ষটাকে ভাঙবে, দিলাম। 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়ে হঠাৎ এসছে দেশমাতৃকার কথা বলতে। কোথায় জন্মেছিল?
এখন আমার হচ্ছে 2047 সালে দেশের উন্নতি করবে, বোঝো তখন 100 ক্রস করবে, সেঞ্চুরি করবে। 2047 সালে নাকি তারা উন্নতি করবে। তারা একটা কাজ করবে, এটা তো 2019 সাল, তারা অন্য ক্ষমতা আসবে কেন, ভোট দেবেন কেন, কিছু যখন করতে পারবে না, ওদের বলুন আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স একটু ঘুরে বেড়াতেই ভালোবাসে, ওদের কোনো দরকার নেই। তাই বলবো মা বোনেরা, ভোটটা দেবেন তো তৃণমূলকে, জনফুলকে। আমার কংগ্রেসী বন্ধুদের কাছে আবেদন থাকবে, যারা এখনো কংগ্রেসে আছে, প্লিজ দয়া করে বিজেপির দালালদের ভোটটা দেবেন না। সিপিএম এর বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, যারা প্রকৃত বামপন্থী, প্লিজ দয়া করে বিজেপির দালালদের ভোটটা দেবেন না। আর আমি যদি মিথ্যে কথা বলি, সিপিএম বিজেপি কংগ্রেস আতাপ নেই, আমার বিরুদ্ধে আপনারা যা ইচ্ছে করতে পারেন, আমার কাছে প্রমাণ আছে। আপনারা প্রতিদিন কথা বলেন, প্রতিদিন একসাথে লড়েন, পঞ্চায়েতেও একসাথে লড়েছেন, লড়েনি, পঞ্চায়েতেও একসাথে লড়েছেন। সুতরাং আগে আদর্শ ঠিক করুন, আগে মন ঠিক করুন, আগে নীতি ঠিক করুন, তারপরে বড় বড় কথা বলবেন। কেরালায় যান না, লড়ুন না, আমরা তো যাইনি। কেরালায় ঠিক আছে সিপিএম কংগ্রেস লড়ছে, লড়বে, আমি তো ভোট মানতে যাইনি। আপনি আমার এখানে ভোট মানতে এসছেন কেন? পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এখানে ভোট পেতে বিজেপি হাত শক্তিশালী করে কোনো লাভ নেই। অন্ধ্রপ্রদেশে বিজেপি হারছে জেনে রাখুন, কর্ণাটকে হারছে, উত্তরপ্রদেশে হারছে, ওখানে মায়াবতী অভিনিবেশ করবে, দিল্লিতে হারছে, হরিয়ানায় হারছে, মধ্যপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, ছত্তিশগড়ে হারছে, পাঞ্জাবে হারছে, তামিলনাড়ুতে হারছে। কোথায় জিতবে? উড়িষ্যায় রসগোল্লা, বাংলায় বড় বড় রাজভোগ দেবো খেতে, কিন্তু ওই ঝুড়িতে করে নিয়ে যাবে, আর যেতে যেতে দেখবে সব রস টপ 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 করে পড়ে গেছে, কিছু নেই, দিল্লি সরে যাবে। সেই জন্য মনে রাখবেন, আগামী দিন বিজেপি আসছে না, এটা আমি আপনাদের শিওর করে দিলাম। কারা আসবে? সব স্টেট আমরা জোট বেঁধেছি, এবং আমাদের পার্টিও মনে রাখবেন, আমরাও কিন্তু ন্যাশনাল পার্টি। কংগ্রেস যেন একা অহংকার না দেখায়, they are the national party and BJP, we are also the national recognized party, এটা মাথায় রাখবেন। তৃণমূল আজকে অনেক বড় হয়ে গেছে, আমরা আসামে কিছু আসনে কন্টেস্ট করছি, আমরা ভোট ভাঙবো না বলে ইউপি বিহারে যাইনি, আমরা অনেক জায়গায় কন্টেস্ট করছি। আমি পরিষ্কার বলছি, নির্বাচন মিটে গেলে আমরা সবাই মিলে বসে আমরা ঠিক করব কমন মিনিমাম এজেন্ডার ভিত্তিতে মোদী বাবুর বিরুদ্ধে সরকার তৈরি হবে, জনগণের সরকার, ঐক্যবদ্ধ সরকার, ইউনাইটেড ইন্ডিয়া সরকার। আর নেই দরকার বিজেপির সরকার, সরিয়ে দেওয়া দরকার বিজেপির সরকার। অনেক হয়েছে, আর না, বিজেপিকে কেউ চায় না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। এখানে সিপিএম আর না, সিপিএম আর না, কংগ্রেস আর না, কংগ্রেস আর না। সকাল সকাল ভোট দিন, জনফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আর একবার আপনারা তো এনাকে হারান, যিনি সকাল সন্ধ্যে কানে কানে ফিসফিস করে, কানে কানে ফিসফিস করে, আর সকালে বিজেপি, দুপুরে সিপিএম, আর রাতে কংগ্রেস করে। আর আরএসএস এর কিছু লোক বসে আছে এখানে মুর্শিদাবাদ জেলায়, বিদেশ থেকে এসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, ওনার হয়ে কাজ করছে। দেখবেন সকালবেলায় বেরিয়ে পড়ছে প্রচারক কিছু, সব নজর রাখবেন। এই প্রচারকগুলোর টাকার বান্ডিল নিয়ে এসে জুটেছে, যেখানে প্রচারক দেখবেন টাকা দিচ্ছে, হাতে হাতে ধরে পুলিশকে খবর দেবেন, রিটার্নিং অফিসারকে খবর দেবেন, তারপরে নিজের মোবাইলেও ছবিগুলো তুলে রাখবেন। দেখতে পাচ্ছেন তো কত বাক্স আসছে আজকাল, কত বাক্স, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ। হাতে হাতে ধরতে হবে, ধরবেন তো আমার ছাত্রজীবী ভাই বোনরা। আর যদি বর্ডার থেকেও দেখেন, আমি বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ কে রেসপেক্ট জানিয়ে বলছি, কিছু জায়গায় আমাদের কাছে খবর এসছে, কোথাও কোথাও তারা গ্রামের লোককে ভয় দেখিয়ে বিজেপির পক্ষে কাজ করতে বলছে। मैं आप लोगों को विनती करने चाहूंगी, आप लोगों को हम लोग इज्जत करते हैं, रिस्पेक्ट करते हैं, एक काम मत कीजिए। लॉ एंड ऑर्डर स्टेट सब्जेक्ट है, उसको करने दीजिए। आपको कुछ कहना है तो स्टेट के साथ बात कर लीजिए। मेहरबानी करके बीजेपी का माफी, बीजेपी के लिए आप कैंपेन मत कीजिए। हमारा नहीं तो हम आपको कैंपेन करने नहीं बोला, बीजेपी का माफी लिए कैंपेन मत कीजिए। और देख लीजिए कोई रुपया कोई दे तो उसको पकड़ाओ, पकड़ के उसको पुलिस का हाथ में
আমাদের এগুলো অনেকগুলো খবর আসছে। আমি মানুষকে বলছি খবর রাখুন, বর্ডার এরিয়ায় কার কি পারফরমেন্স। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় দেখালে ভয় পাবেন না। কেন ভয় পাবেন? রাজ্য সরকার আমাদের। কেন ভয় পাবেন? আপনার পাশে রাজ্য সরকার আছে, আপনার পাশে প্রশাসন আছে, আপনার পাশে ইলেকশন কমিশন আছে, আপনার পাশে সবাই আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেশটা আপনার, রাজ্যটা আপনার। কিছু লোক ইলেকশনের সময় প্রচার করতে আসবে বসন্তের কোকিলের মতো, দুদিন বাদে পালিয়ে যাবে। তাদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা আসবে, দুদিন বাদে চলে যাবে। ভালোভাবে থাকতে দিন, ভালোভাবে খাতির করুন, ভালোভাবে খাওয়ান দাওয়ান, কিন্তু ওদের দেখে ভয় পাওয়ার বা চমকানোর কোনো কারণ নেই। মনে থাকবে তো? কি মা বোনেরা, আজকে শুভ পয়লা বৈশাখ মনে আছে তো? হিন্দু মা বোনেরা কিছু আছেন তো এখানে? একটু উলুধ্বনি হোক। পয়লা বৈশাখে শুভ মঙ্গল ধ্বনি কামনা করে আমার সংখ্যালঘু ভাই মা বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে প্রে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইনশাআল্লাহ দোয়া করো। এই ভাইরা, মেয়েরা যখন উলুধ্বনি দেবে তোমরা কি দেবে? মেয়েরা দেবে উলুধ্বনি, শঙ্করধ্বনি, আজানের ধ্বনি, আর ভাইরা দেবে তালি। আগামী দিন কিন্তু বিজেপিকে দিল্লি আসন থেকে করতে হবে খালি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাংলায় শপথ নিন, ওয়াদা করুন একটা সিটও যেন বিজেপি না পায়, আর অন্য কোনো দল যাতে না পায়। ভোট ভাগ করবেন না দয়া করে। সকাল সকাল ভোট দিন, জোড়াফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বহরমপুর সিটে এবার জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে জিতিয়ে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। কি ঠিক আছে তো? বদলাবেন তো? পাল্টাবেন তো? বিজেপিকে ভোট দেবেন না তো? কংগ্রেসকে না তো? সিপিএমকে না তো? সব ভোট এক জায়গায়, তৃণমূলে জোড়াফুলে। তাহলে জিতবে কারা? জিতবে কারা? জিতবে কারা? জিতবে কারা? মা বোনেরা, শ্রমিক কৃষক, ছাত্র যুবক, নতুন ভোটার, এই নতুন ভোটার, দলিত পাওয়ার বোনেরা, আদিবাসীরা, এই তপশিলীরা, এই সংখ্যালঘু, হিন্দু বোনেরা, শিখ খ্রিস্টান, আমরা সবাই